খুন খুন ডক্টর মিত্র খুন হয়েছেন, খুন। হঠাৎ করেই ডক্টর নীলাঞ্জন মিত্রের চেম্বারের মধ্যে থেকে ভেসে আসে এক পেশেন্টের চিৎকার। সাথে সাথে গোটা ক্লিনিক জুড়ে হইচই পড়ে যায়। ডক্টরের চেম্বারের বাইরে অপেক্ষা করতে থাকা জনাদশেক রোগী ও ডক্টর মিত্রের অ্যাসিস্ট্যান্ট তিয়াশা মুখার্জি ছুটে গিয়ে প্রবেশ করে চেম্বারের মধ্যে। ভয়ার্ত চোখে সে দেখে টেবিলের উপর মুখ থুবড়ে পড়ে রয়েছেন ডক্টর মিত্র। ঠোঁটের একপাশে জমাট বেঁধেছে সামান্য সাদা গ্যাঁজলা। তিয়াশার মুখ থেকে বেরিয়ে আসে ভয়ার্ত চিৎকার, স্যার! আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে নীল মামু আর মামি। মামুর বিয়ের পর প্রায় ছুটি পেলেই ওরা চলে আসে আমাদের এই বেহালার বাড়িতে। কাল 25শে ডিসেম্বর, ক্রিসমাস বলে কথা, তার জন্যই নানান আয়োজন শুরু করার প্ল্যানিং করছি আমরা সকলে মিলে বসে। নিতাই কাকা এর মধ্যেই আমাদের 4 জনের জন্য গরমা গরম চিকেন পাকোড়া আর কফি দিয়ে গেছে। তাহলে আগামীকালের প্ল্যানিং ঠিক করাই রইল। আমি আর নীরা সকাল সকাল এখানে চলে আসবো, তারপর অবু আর বিট্টু তোদের দুজনকে নিয়ে ইকো পার্কে ঘুরতে যাব। শুনেছি ওখানে নাকি সোলার সিস্টেমের নতুন কিছু একটা ক্রিয়েশন হচ্ছে। হ্যাঁ গো মামু, আমিও তো তাই শুনছি। সবাই মিলে গেলে বেশ মজা হবে। হ্যাঁ, একদম একদম। এবার চটপট করে বলে ফেলো তো দেখি, তোমরা কে কি খাবে? কাল তাহলে সেই সব রান্না করেই নিয়ে যাব আমি। সেটা যে আর হবে না বৌদি। ও মা, কেন? আবাহন হেসে বলে, কারণটা হচ্ছে ওখানকার সিকিউরিটি গার্ডগুলো বাইরের খাবার দাবার পার্কের ভিতরে অ্যালাউ করে না। ওই জন্য যাই খাবারই নিয়ে যাও না কেন সেটা ওদের কাউন্টারে জমা দিয়েই ঢুকতে হবে। যে যা, তাহলে দুপুরে সব কি খাওয়া দাওয়া হবে? আরে বাবা, বলি তোমারই দেওরটা আছে কি করতে? হ্যাঁ, পার্কের ভিতরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, ক্যাফে এইসব রয়েছে। কালকের দিনটা নয় সবাই ওখানেই খাওয়া দাওয়া সারবো। উৎসবের দিনে তোমাকে আর রান্না বান্না করতে হবে। নীরা মৃদু হেসে বলে, বেশ, তাই হোক তবে। হঠাৎ আবাহনের ফোনটা সশব্দে বেজে ওঠে। আহা, এখন আবার কে ফোন করে? দেখ না রিসিভ করে, মনে হচ্ছে তোর নতুন কোনো কেস এসে পড়লো। কথাটা বলে মুচকি হাসে নীলাম। আবাহন কলটা রিসিভ করে। ইয়েস, আবাহন সেন স্পিকিং। হোয়াট? ও, কখন ঘটেছে? আচ্ছা আচ্ছা, আমি আসছি, এক্ষুনি আসছি। মামুর মুখের অভিব্যক্তি ও কথা বলার ধরন বলে দিচ্ছে যে কিছু একটা ঘটেছে। তাহলে কি নীল মামুর কথাই সত্যি? আমাদের নতুন কোনো কেস কি তবে এসেই পড়ল? ফোনটা রেখে দিলে নীলাঙ্কুর আবাহনকে জিজ্ঞাসা করে, কি রে অবু, কি হয়েছে? কে ফোন করেছিল? নীলেশ শর্মা বলে এক ভদ্রলোক। আমাদের এক্ষুনি একবার রাজারহাট যেতে হবে, বুঝলি? কেন মামু, কি হয়েছে? ডক্টর নীলাঞ্জন মিত্র খুন হয়েছেন, তাও আবার ওনারই ক্লিনিকে। ও মা, সে কি কথা গো? আমি যদি খুব ভুল না হই, তবে এই নীলাঞ্জন মিত্রই কি শহরের বিখ্যাত নিউরোসার্জন ডক্টর এন মিত্র? হ্যাঁ, ইনি সেই ডক্টর এন মিত্র। আচ্ছা, এখন এত কথা বলার কোনো সময় নেই। পুলিশ হয়তো কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাবে। ওনারা বডিটা নিয়ে যাওয়ার আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। বিট্টু, তুই তো তৈরি আছিস? চল তাহলে বেরিয়ে পড়ি। আর নীলু, তুই কি যাবি আমাদের সাথে? আমার কোনো অসুবিধা নেই। ডিটেকটিভ আবাহন সেনের সাথে নতুন কেসের তদন্তে যেতে পারলে আমি নিজেই ধন্য হব। আচ্ছা বেশ, চল তবে। আর বৌদি, বলছি তুমি এখানেই থাকো, বুঝলে? কয়েক ঘন্টার মধ্যেই আমরা ফিরে আসবো। আচ্ছা বেশ, সকলে সাবধানে যেও, কেমন? আবাহন, বিট্টু আর নীলাঙ্কুর বেরিয়ে যায়। নীলাঙ্কুর যাওয়ার আগে মৃদু হেসে নীরাকে উদ্দেশ্য করে বলে যায়, চিন্তা করো না, আমরা সবাই সাবধানেই ফিরে আসবো, কেমন? স্থান রাজারহাট। ডক্টর মিত্রের ক্লিনিকের সামনে ভিড় জমিয়েছে আশেপাশের লোকজন। ইতিমধ্যে রিপোর্টার, পুলিশ সকলেই এসে হাজির হয়েছে।
ক্যাব থেকে নেমে সোজা ক্লিনিকের ভিতরে প্রবেশ করে আবাহন ও তার দুই সঙ্গী নীলাঙ্কুর ও বিট্টু। মিস্টার সেন, আপনি এসে গেছেন? খুব ভালো হয়েছে। আমার সাথে আসুন, স্যারের বডিটা এখনো কেবিনেই আছে। আপনি নীলেশ শর্মা? আচ্ছা, আপনি কি আমাকে কল করেছিলেন? হ্যাঁ মিস্টার সেন, আমি আপনাকে কল করেছিলাম। এই ক্লিনিকের পাশেই আমার মেডিসিনের স্টোর আছে। ডক্টর মিত্রর এমন একটা খবর শুনে আমার মাথায় সর্বপ্রথম আপনার নামটাই আসে, তাই আপনাকেই কল করি। ও আচ্ছা, বাইরে তো দেখলাম অফিসাররা সবাই এসেই পড়েছেন। যাই হোক, ঠিক আছে, আমাকে একবার আপনি ভিতরে নিয়ে চলুন। নীলেশ আবাহনকে নিয়ে ডক্টর নীলাঞ্জন মিত্রের কেবিনে নিয়ে আসেন। আগে থেকেই সেই স্থানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর অর্ঘ্য সান্যাল। আবাহনকে দেখে উনি বলে ওঠেন, হ্যাঁ ইন্সপেক্টর, মিস্টার নীলেশ শর্মা আমাকে ডেকেছেন। এই কেসটার তদন্তের ভার উনি আমার ওপরেই দিয়েছেন আর কি, ওই জন্যই এখানে আসা। আরে মিস্টার সেন, আপনি এখানে? ও আচ্ছা আচ্ছা, কিন্তু যেখানে পুলিশ অফিসাররা রয়েছে তদন্তের স্বার্থে, সেখানে আপনাদের মতো পার্সোনাল ডিটেকটিভদের কি খুব একটা প্রয়োজন আছে? যদিও এই কেসটা অত্যন্ত মিস্ট্রিয়াস, ভিকটিমের শরীরে কোনো আঘাতের চিহ্নই নেই, এমনকি ঘরের মধ্যেও কোনো ধারালো অস্ত্র বা ওই ধরনের কিছুই পাওয়া যায়নি যা দিয়ে একটা মানুষকে খুন করা সম্ভব। কথাটা ইন্সপেক্টর অর্ঘ্য সান্যাল আবাহন সেনের উদ্দেশ্যে কিছুটা তাচ্ছিল্যের সাথেই বলে উঠলেন। তা তো বটে ইন্সপেক্টর সান্যাল, তবে একটা কথা কি বলুন তো, এই কয়েক বছরে বেশ কয়েকটা কেসে কিন্তু আপনার এই পুলিশ ডিপার্টমেন্টকে আমার এবং আমার এজেন্সির হেল্প নিতে হয়েছে। বাঁকা হাসির সাথে কথাটা বলে আবাহন। ইন্সপেক্টর সান্যালও আর বেশি কথা বাড়ালো না। ইন্সপেক্টর, আপনারা আপনাদের মতো কাজ করুন না, সেখানে তো কোনো সমস্যা নেই। আমরা আমাদের মতো তদন্তের ভারটা মিস্টার সেনকে প্রদান করছি, যাতে অপরাধী দ্রুত ধরা পড়ে। পুলিশ আর গোয়েন্দা যদি একজোট হয়ে এই কেসের তদন্ত করে, তাহলে আশা করছি অপরাধী খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আচ্ছা অফিসার, খুনটা কিভাবে ঘটেছে? মানে কোনো মার্ডার ওয়েপন বা কিছু পাওয়া গেছে ইতিমধ্যে? না মিস্টার সেন, কেসটা অত্যন্ত মিস্ট্রিয়াস, বুঝলেন। ভিকটিমের শরীরে তো কোনো আঘাতের চিহ্নই নেই, এমনকি ঘরের মধ্যেও কোনো ধারালো অস্ত্র বা ওই ধরনের কোনো কিছুই পাওয়া যায়নি যা দিয়ে একটা মানুষকে খুন করা সম্ভব। এই খুনটা খুনি কিভাবে করেছে সেটাই তো বোঝা যাচ্ছে না। মানে খুনি খুন করেছে অথচ সেই খুনের কোনো চিহ্ন রেখে যায়নি, এমন হয় নাকি? ঠিকই বলছি, আপনি ভিতরে গিয়ে দেখুন না, বুঝতে পারবেন ব্যাপারটা। আপনারা তাহলে যান, নিজেদের মতো গিয়ে তদন্ত করুন, তবে বেশি দেরি করবেন না, আমাদেরকেও তো আবার ওই বডিটাকে ফরেন্সিতে পাঠাতে হবে, তাই আর কি। হ্যাঁ, বিট্টু আর নীলাঙ্কুর ওরাও এই কেসে আমার সাথে থাকবে। আশা করি আপনার এতে কোনো সমস্যা হবে না। না না, আমার আবার অসুবিধার কি আছে? আপনাদের যখন ভিকটিম পার্টি থেকে হায়ার করা হয়েছে, সেখানে আমাদের আপত্তি থাকাটার কোনো জায়গাই থাকে না। আবাহন ও টিমকে নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে। ডক্টর মিত্রের মৃতদেহটা এখনো টেবিলের উপর উপুর হয়েই পড়ে রয়েছে। সারা কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো রূপ অস্বাভাবিকতা নেই, এমনকি ডেড বডির শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। আবাহন এগিয়ে যায় বডিটার দিকে। ডক্টর মিত্রের ঠোঁটের একপাশে জমে রয়েছে সাদা মতো কিছু একটা। আবাহন এগিয়ে যায় ডক্টর মিত্রের দিকে। ওনার গালের পাশে ওটা কি লেগে রয়েছে? গ্যাজলার মতো কিছু। কথাটা মনে মনেই বলে আবাহন। সারা কেবিনটা ঘুরে দেখছে নীলাঙ্কুর ও বিট্টু। কোথাও কোনো অস্ত্র বা ধারালো কিছুই পড়ে নেই যার মাধ্যমে কাউকে হত্যা করা যেতে পারে। তবে এই হত্যাটা খুনি করলো কিভাবে? কিন্তু বডিতে তো কোনো আঘাতের চিহ্ন নেই মামু, তাহলে ডক্টর মিত্র মারা গেলেন কিভাবে? এটাই তো মিস্ট্রি বিট্টু। আচ্ছা এদিকে আয়, দেখ ওনার ঠোঁটের এক পাশটা দেখ, ভালো করে দেখ, গ্যাজলা বা ওই ধরনের কিছু জমে রয়েছে না? মনে তো হচ্ছে মৃত্যুর আগে উনি ভীষণ যন্ত্রণা পেয়েছেন। দেখ ওনার চোখ দুটো কেমন বিস্ফারিত হয়ে রয়েছে। বাট আমার মাথায় আসছে না, একটা মানুষ খুন হলো অথচ দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। আশ্চর্য। বিট্টু দেখে আবাহন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঠিক ডক্টর মিত্রের ঘাড়ের দিক লক্ষ্য করে। মামু, কি দেখছ? কে বলেছে আঘাতের চিহ্ন নেই? এই তো পেয়ে গেছি। পেয়ে গেছিস? কই, কোন জায়গাটা দেখা? ওই যে দেখ, ডক্টর মিত্রের ঘাড়ের এক পাশে
ছোট্ট একটা ক্ষতের দাগ। আঘাতের আশপাশের জায়গাটাও দেখ কেমন একটা নীলচে বর্ণ ধারণ করেছে। ডক্টর মিত্রের ঘাড়ের একপাশে একটি স্থানে ছোট্ট একটা গর্ত সৃষ্টি হয়েছে, যেমনটা আমাদের দেহে কিছু ফুটে গেলে সৃষ্টি হয়, ঠিক তেমনটা। ফুটোর চারিপাশে রক্ত জমে গিয়ে নীলচে বর্ণ ধারণ করেছে এবং ওই ক্ষতের মুখেও কিছুটা রক্ত জমাট বেঁধে রয়েছে। ওনার ঘাড়ে এই ধরনের ক্ষত সৃষ্টি হলো কেন? মনে হচ্ছে যেন কিছু একটা ফোটানো হয়েছিল। বিষাক্ত কিছু যে ওনার শরীরে ইনজেক্ট করা হয়েছে এটা আমি শিওর, কিন্তু কিভাবে? আমি যতটা শুনলাম, ডক্টর মিত্রের যখন মৃত্যু ঘটেছে তার কয়েক মুহূর্ত আগে উনি রোগী দেখছিলেন। এমনকি একজন রোগী ওনার কেবিনে প্রবেশ করতে গিয়ে ওনার ডেড বডিটা প্রথমে দেখেন। তবে সবার সামনে কেউ একজন ওনার শরীরে বিষাক্ত কিছু ইনজেক্ট করে দিয়ে চলে যাবে, সেটা তো হতে পারে না, তাই না? কোনো কিছু যে ইনজেক্ট করা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু কিসের মাধ্যমে করা হয়েছে? মানে আমি বলতে চাইছি মার্ডার ওয়েপনটা সেটা কোথায়, সেটা খুঁজে বার করতে হবে। খুঁজতে হবে। আমার ধারণা যদি সঠিক হয় তবে মার্ডার ওয়েপন এখনো এই কেবিনের মধ্যেই রয়ে গেছে। নীলু, বিট্টু, এই কেবিনের একটা কোনো বাদ দিবি না, নিখুঁতভাবে খুঁজে দেখ, কিছু না কিছু ঠিক পাওয়া যাবে, আমার মন বলছে। আবাহনের আদেশ মতো বিট্টু, নীলাঙ্কুর সকলে কেবিনের প্রতিটি কোণা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, হয়তো খড়ের গাদার মধ্যে সূচ খুঁজে পাওয়ার মতোই। মামু, মামু, একবার এদিকে এসো তো। আবাহন ছুটে যায় বিট্টুর দিকে, সাথে নীলাঙ্কুরও। বল, কিছু পেলি? এই দেখো, এইটা এই টেবিলটার তলায় পড়েছিল, দেখো এটা কি? আবাহন দেখলো মেঝেতে পড়ে রয়েছে কাঠির মতো একটা জিনিস। বিট্টু সেটাকে তুলতে গেলে আবাহন বাধা দেয়। বিট্টু, ওটা হাত দিস না। এই বলে পকেট থেকে একজোড়া গ্লাভস বের করে হাতে পড়ে নেয়, তারপর মেঝে থেকে তুলে নেয় সেই সরু কাঠির মতো বস্তুটি। এটা কি রে অবু? সেটাই তো বোঝার চেষ্টা করছি। আবাহন সেটাকে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। বস্তুটি উচ্চতায় ওই 1 আঙুল কি তার একটু বেশি হবে। মুখটা তীক্ষ্ণ, অনেকটা ডার্টের মতো। ইন্সপেক্টর সান্যাল এতক্ষণে কেবিনের মধ্যে প্রবেশ করেছেন। কি মিস্টার সেন, কিছু খুঁজে পেলেন নাকি? পেয়েছি তো বটেই অফিসার, তবে এখানে একটু আপনার সাহায্যের প্রয়োজন আছে বই কি। ইন্সপেক্টর সান্যাল এগিয়ে যায় আবাহনের দিকে। হ্যাঁ বলুন না, কি করতে পারি? ফরেনসিক টিম এসে গেছে? হ্যাঁ, ওরা এসেই গেছে, ওই জন্যই আপনাদেরকে ডাকতে এলাম। গুড। এই যে কাঠির মতো যে বস্তুটা দেখছেন, এটা ওনাদেরকে দিয়ে দেবেন। এই বস্তুটার ফরেনসিক টেস্ট হওয়া খুবই দরকার। আমার যতদূর মনে হচ্ছে এটাই মার্ডার ওয়েপন। এই সরু কাঠিটা দিয়ে ডাক্তার কি খুন করা হয়েছে? কি সব বলছেন মিস্টার সেন? ঠিকই বলছি, আমার সাথে একবার আসুন, বিষয়টা আপনিও বুঝতে পারবেন। আবাহন ইন্সপেক্টর সান্যালকে নিয়ে আসে ডক্টর মিত্রের মৃতদেহের একেবারে সামনে। তারপর বলতে শুরু করে, ওনার ঘাড়ের কাছে ওই ক্ষত চিহ্নটা দেখতে পাচ্ছেন? ওই যে ওই জায়গাটা নীলচে হয়ে রয়েছে। হ্যাঁ, তো এই ক্ষতটা তো লক্ষ্য করিনি। ভালো করে ওটাকে প্রত্যক্ষ করুন। মনে হচ্ছে না কোনো কিছু ফুটে গেলে আমাদের শরীরে তবে এরকম ক্ষতর সৃষ্টি হয়? হুবহু সেই রকমই ক্ষত ওনার ঘাড়ের ওই স্থানে রয়েছে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কিন্তু এই ক্ষতের সাথে এই সরু কাঠিটার কি সম্পর্ক? খুব সম্ভবত এই কাঠিটা বিষাক্তক ডাটের কাজ করেছে। ডক্টর মিত্রের মৃত্যুটা বিষক্রিয়ার কারণেই হয়তো ঘটেছে। ওই যে ওনার মুখের একপাশে দেখুন গ্যাজলার মতো কিছু একটা লেগে রয়েছে। ঘাড়ের ওই ক্ষতটার আশপাশেও রক্ত জমাট বেঁধে নীল বর্ণ ধারণ করেছে, যা থেকে এটা পরিষ্কার যে তীব্র কোনো বিষক্রিয়ার ফলেই ডক্টরের মৃত্যু ঘটেছে। এখন অপেক্ষা শুধু ফরেনসিক রিপোর্টের, তাহলেই আমরা নিশ্চিত হতে পারবো। আচ্ছা অবু, তোর কথাটা না হয় আমরা মেনে নিলাম, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওই সরু কাঠিটা ছুড়লো কে? কোথা থেকেই বা ছুড়লো? আর কেউ দেখতে পেল না যে খুনি কে বা কেনই বা এই খুন করা হলো? খুনের মোটিভটা আসলে কি? এই সব কিছুই এখন তদন্ত সাপেক্ষ। এক্ষুনি এত কিছুর উত্তর আমার কাছে নেই। তদন্ত করলেই আসল সত্যটা সবার সামনে উঠে আসবে। আচ্ছা অফিসার, এই মৃতদেহটা সবার আগে যিনি দেখেছিলেন উনি এখনো এখানেই আছেন তো? হ্যাঁ,
সমস্ত পেশেন্ট আর ডক্টর মিত্রের অ্যাসিস্ট্যান্ট মিস তিয়াশা ওনাদের সকলকেই ঘরে বসিয়ে রেখেছি। আপনি চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ও, সেটা তো করতেই হবে। আচ্ছা, ওনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে? ওনারা কি আসছেন? না, ওনার স্ত্রী তো শহরে নেই, বাইরে রয়েছে। ওনাকে খবর দেওয়া হয়েছে, ভোরের ফ্লাইটেই উনি আশা রাখছি কলকাতায় ফিরছেন। কাল কথা বলে নেবেন, সমস্যা নেই তো। বাবা, ডক্টর মিত্র এখানে খুন হয়ে পড়ে রয়েছেন আর ওনার স্ত্রী এখন শহরের বাইরে। ঠিক আছে, ওনাদের সাথে না হয় পরেই আলাপ আলোচনাটা সারা যাবে। এখন মিস তিয়াশা আর ডক্টর মিত্রের পেশেন্টদের সাথে আমার একটু কথা বলাটা প্রয়োজন। ঠিক আছে, তবে আমরা এই বডিটাকে আর ওই কাঠিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করছি। আপনি ওনাদের সাথে কথাবার্তা বলুন। ডক্টর মিত্রের কেবিন থেকে বেরিয়ে আসে ওরা তিনজনে। পাশের ঘরে গিয়ে এক এক করে সবার সাথে কথা বলতে শুরু করে আবাহন, তবে আলাদা আলাদা ভাবে সকলকে ডেকে। সবার প্রথমে ডাকা হয় মিস্টার সমর মজুমদারকে, যিনি মৃতদেহটা সবার প্রথমে দেখেছিলেন। নমস্কার সমরবাবু, বসুন। দাঁড়িয়ে রয়েছেন কেন? সমরবাবু কিছুটা ইতস্তত করেই আবাহনের সামনে এসে বসে আর বলেন, বিশ্বাস করুন, আমি খুনের ব্যাপারে কিন্তু কিচ্ছু জানি না। কি থেকে যে কি হয়ে গেল, উনি সমস্ত পেশেন্টদের ভিজিট করছিলেন, তার মধ্যে যে... আবাহন মৃদু হেসে বলে, আরে আপনি অত চিন্তা করবেন না। আপনি শুধু আমাকে বলুন যে কখন আপনি ডক্টর মিত্রকে এই অবস্থায় দেখলেন, আর তখন কি আপনি কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন, মানে কেবিনের মধ্যে বা বাইরে? সমরবাবু একটু ভেবে বলতে শুরু করেন, না, সেই রকম কোনো অস্বাভাবিকতা তো আমি দেখিনি। ডক্টর তো সবাইকে এক এক করে ভিজিট করছিলেন, সিরিয়াল নাম্বার অনুসারে সকলকে ডাকা হচ্ছিল। আমার আগেও দু একজন ভদ্রলোক গেছিলেন ডাক্তারবাবুকে দেখাতে। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই কেবিন থেকে বেরিয়ে আসেন। তার কয়েক মুহূর্ত পরে মিস তিয়াশা কেবিনে ঢুকেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওনার হাতে একটা কফির কাপও ছিল। উনি বেরিয়ে আসার পর আবারও এক ভদ্রলোক প্রবেশ করেন কেবিনে। খানিকক্ষণ পর উনি বেরিয়ে আসেন। তার কয়েক মিনিট পর আমার নাম ডাকা হলে আমি কেবিনে ঢুকতে গিয়ে দেখি ডক্টর মিত্র মুখ থুবড়ে টেবিলের ওপর পড়ে রয়েছেন। ধর ধর করে কাঁপছিল ওনার শরীরটা, আর হ্যাঁ, মুখ থেকে গ্যাঁজলা বের হচ্ছিল। ঘটনাটা দেখা মাত্রই আমি চিৎকার করে সকলকে ডাকি, কিন্তু ততক্ষণে সবটা শেষ। আচ্ছা, এই সময়ের মধ্যে সন্দেহভাজন কাউকে কি কেবিন থেকে বেরিয়ে যেতে বা আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছিলেন? না, তেমন তো কিছু দেখিনি। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। তবে পরে যদি কোনো সমস্যা হয় আপনার সাহায্য লাগবে কিন্তু। অবশ্যই অবশ্যই, আমি যা জানি সবটাই জানালাম আপনাকে। পরবর্তীতে যদি আরও কোনো হেল্প লাগে আমি নিশ্চয়ই সাহায্য করব। ডক্টর মিত্র খুব ভালো মানুষ ছিলেন। কি যে এমনটা করলো, আপনি খুঁজে বার করুন আবাহন বাবু। তদন্ত তো চলবেই। সত্যের অনুসন্ধানে আবাহন সেন কখনো হেরে যায়নি এবং এবারেও যাবে না। সমরবাবু চলে যাওয়ার পর ঘরের মধ্যে প্রবেশ করে তিয়াশা। মে আই? ও, মিস তিয়াশা, রাইট? হ্যাঁ, বসুন বসুন। বলুন, কি জানতে চান আমার থেকে? আচ্ছা মিস তিয়াশা, ঘটনাটা যখন ঘটলো তখন আপনি কোথায় ছিলেন? স্যার কফি চেয়েছিলেন, তাই আমি কয়েক মিনিট আগে ওনাকে কফি দিয়ে কেবিন থেকে বেরিয়ে রিসেপশনের দিকেই গিয়েছিলাম। কিছু দরকারি পেপারস চেক করার ছিল, আর তখনই হঠাৎ মিস্টার সমর মজুমদারের চিৎকার শুনে স্যারের কেবিনের দিকে ছুটে গিয়ে দেখি স্যারের এই অবস্থা। আচ্ছা, বুঝলাম। তার মানে সমরবাবুর চিৎকারের পরেই আপনি ওই কেবিনে সর্বপ্রথম যান, তাই তো? হ্যাঁ, কারণ বাকি পেশেন্টরা ভয়ে বাইরেই দাঁড়িয়ে হই হট্টগোল করছিল। আচ্ছা ম্যাডাম, আপনি কি কেবিনে প্রবেশ করার পর কোনো অস্বাভাবিক কিছু প্রত্যক্ষ করেছেন, যা আপনার অদ্ভুত লেগেছিল, বা এমন কিছু যা সেই সময় ওখানে থাকা উচিত নয়? বা ধরুন এমন কোনো সন্দেহভাজন মানুষকে যাকে ক্লিনিকে আগে কখনো দেখেননি, মানে এমন কি কিছু ঘটেছিল বা এমন কিছু দেখেছিলেন আপনি? না মিস্টার সেন, এমন কিছু তো চোখে পড়েনি আমার। ওকে, আপনি কত বছর এখানে কাজ করছেন? তাও ওই 3-4 বছর হতে চলেছে। এই ক্লিনিকে ডক্টর মিত্র যে বসেছেন সেই থেকেই আছি বলতে পারেন। তবে আমার সাথে আরও একজন রয়েছে, শুভ্র রায়।
স্যারের কম্পাউন্ডার। ও তো বেশ কয়েকদিন হলো আসছে না। ও, আরো একজন আছে? তা শুভ্র আসছেন না কেন? শুনছিলাম ওর মায়ের খুব শরীর খারাপ, তাই হয়তো। ও আচ্ছা, ওনার বাড়ির ঠিকানাটা একটু দিয়ে দেবেন। আর আমাকে একটা কথা বলুন তো, ডক্টর নীলাঞ্জন মিত্র মানুষ হিসেবে কেমন ছিল? মানে আপনার সাথেই বা ওনার কেমন সম্পর্ক ছিল? অনেক বছরই তো আছেন ওনার সাথে আপনি। স্যার মানুষ হিসেবে টু বি ভেরি অনেস্ট খুব ভালো মানুষ ছিলেন। সবার সাথেই স্যারের ভীষণ ভালো সম্পর্ক ছিল। কিন্তু কেউ যে কেন ওনাকে এইভাবে খুন করবে সেটা কিছুতেই বুঝতে পারছি না আমি। আচ্ছা, ওনার পরিবারের সাথে সম্পর্ক কেমন? মানে বাবা মা স্ত্রী এনাদের সাথে সম্পর্ক কেমন ছিল? স্যারের মা বাবা তো বছর 3 হলো মারা গেছেন। আর সত্যি বলতে দেখুন, কোনো মানুষের পরিবারের অভ্যন্তরে কি চলছে সেটা তো আর নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তাই না? তবে দূর থেকে যতটা দেখেছি বা বুঝেছি, ওনার সাথে ওনার স্ত্রীর বন্ডিং বেশ ভালোই ছিল। ম্যাডাম তো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ট্রাভেলিং এইসবের সাথেই যুক্ত। তবে যতক্ষণ শহরে থাকেন আমার তো মনে হয় স্যারকে বেশ টাইম দিতেন উনি। সোশ্যাল মিডিয়াতেও ওনাদের প্রচুর ভালো ভালো মুহূর্তের ফটো রয়েছে, আপনারা দেখতে পারেন। আবাহন মুচকি হেসে বলল, আসলে আজকালকার মানুষদের তো এটাই প্রবলেম ম্যাডাম। সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে ভীষণ হ্যাপি কাপল হিসেবে রিপ্রেজেন্ট করতে চায় সকলে, কিন্তু সংসারের অভ্যন্তরে কি চলছে, একে অপরের সাথে কে কতটা সত্যি সুখে আছে, সেটা কি আর এই মিথ্যের মেকি দুনিয়া থেকে বিচার করা সম্ভব? তিয়াশা আর কিছুই বলে না। আচ্ছা বেশ, আপনি এখন আসতে পারেন। পরে যদি প্রয়োজন হয় আবার ডাকতে হতে পারে। তিয়াশা সম্মতি জানিয়ে চলে যায়। এরপর একে একে 4-5 জন রোগীদের জিজ্ঞাসাবাদ করে আবাহন কিন্তু তেমন কিছুই সন্দেহজনক বিষয় জানতে পারে না। সবার সাথেই ডক্টর মিত্রের বেশ ভালো সম্পর্কই ছিল, বিশেষত মহিলাদের সাথে। তাহলে এই খুনের পিছনে থাকা আসল রহস্যটা কি? সব শেষ করে ক্লিনিক থেকে বেরোতে বেরোতে রাত তখন 10টা বেজে গেছে। বাড়ি ফিরতে আরো 1 ঘন্টা। গাড়িতে আসতে আসতে নীলাঙ্কুর আবাহনকে বলে, কিরে বাবু, খুনি কাকে মনে হচ্ছে তোর? সন্দেহের তালিকায় কাকে কাকে রাখছিস বলতো? এই তো সবে তদন্ত শুরু হলো রে, এখন তো সবার সাথে পরিচয়টাই হলো না। দেখি বাকিদের সাথে কথা বলে তাদের কি বক্তব্য এই ডাক্তারকে নিয়ে। আপাতত কাউকেই তো সন্দেহের তালিকার বাইরে রাখতে পারছি না। পেশেন্টদের কথা আমি অতটাও ভাবছি না, কারণ তারা নিজেদের অসুস্থতার কারণে এনার কাছে আসতে। আর এনাদের কারোর সাথে এই ডক্টর মিত্রের পার্সোনাল শত্রুতা থাকার কথা নয়। আমার যতদূর মনে হচ্ছে এই সব কিছুর পেছনে ওনার আপন জনেরাই রয়েছে। বাকিটা দেখি কোথাকার জল কোথায় গড়ায়। বেশ, মামু, ডক্টর মিত্রের স্ত্রী আর কার কার সঙ্গে আমাদের দেখা করতে হবে এখনো? ডক্টর মিত্রের স্ত্রী নয়নিকা দেবী আর ওনার কম্পাউন্ডার, কি যেন নামটা বললো, হ্যাঁ শুভ্র, এই দুজনের সাথে আমাদের দেখা করতে হবে। আর একটু শোন, আমাদের লোকজনকে কাজে লাগিয়ে দে। ডক্টর নীলাঞ্জন মিত্র সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমার চাই 2 দিনের মধ্যে। উনি শেষবারের মতন কার কার সাথে কথা বলেছেন, কোথায় গেছেন, কখন গেছেন, ইচ এন্ড এভরিথিং আমাকে জানতেই হবে। বেশ, কাজ হয়ে যাবে মামু, তুমি ভেবো না, আমি বলে দিচ্ছি। কাল তাহলে আমাদের ঘোরাঘুরি সবই মায়ের ভোগে গেল নাকি? নো মাই ডিয়ার ব্রাদার, সবটাই হবে, তবে হ্যাঁ নির্ধারিত সময়ের মধ্যে। কাল ইকো পার্ক থেকেই সোজা বেরিয়ে যাব ডক্টর মিত্রের বাড়ির দিকে। পার্ক থেকে কাছেই ওনার বাড়িটা। যাক, বাঁচা গেল। পরদিন সকাল সকাল পার্ক থেকে ঘুরে আবাহন বিট্টুকে নিয়ে বেরিয়ে পড়ে ডক্টর মিত্রের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে উপস্থিত হয় সানরাইজ অ্যাপার্টমেন্টের সামনে। 5th ফ্লোরে উনি থাকতেন। দারোয়ানকে বলে আবাহন সোজা 5th ফ্লোরে উঠে যায়। কয়েকবার নক করার পরেই এক পরিচারিকা এসে দরজা খুলে দিয়ে ওদের বসতে বলে যায়। নমস্কার মিস্টার সেন, আমি নিহারিকা মিত্র। তিনি ততক্ষণে বসার ঘরে এসে উপস্থিত হয়েছেন। মিস মিত্র সদ্য স্বামী হারা হয়েছেন, তা ওনার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। চোখে মুখে ক্লান্তির ছাপ সুস্পষ্ট। ধীর পায়ে উনি এসে বসেন
আবাহনের সামনের সোফাটিতে। নমস্কার ম্যাডাম, আমি আবাহন সেন, আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট ওরফে আমার ভাগ্নে বিমান মুখার্জি। হ্যাঁ, আপনি তো আমাকে কল করেছিলেন, আর ইন্সপেক্টর সান্যালও আপনার কথাই বলছিলেন। মিনতি, ওনাদের জন্য একটু কফি করে আনো। না না মিস মিত্র, সেই সবের কোনো দরকার নেই, আমরা অল্প কিছু জিজ্ঞাসাবাদ করেই চলে যাব। সামান্য কফিটুকুই তো আনাচ্ছি। তাছাড়া নীল যতদিন বেঁচে ছিল কোনোদিনই বাড়িতে আসা কোনো অতিথিকে খালি মুখে ফিরতে দেয়নি, তাই আজ এটুকু আমাকে করতে দিন। শেষের কথাটা বলতে বলতে যেন নয়নিকা দেবীর গলাটা ধরে এসেছিল। মিনতি চলে গেলে আবাহন এবার বলতে শুরু করে। আচ্ছা মিসেস মিত্র, আপনার আর ডক্টর মিত্রের কত বছর হলো এই ফ্ল্যাটে রয়েছেন? আমার বিয়ের পর থেকেই বাবা মা চলে যাওয়ার পরই ও আমাকে নিয়ে এই ফ্ল্যাটে শিফট করে যায়। বাবা মা অর্থাৎ ডক্টর মিত্রের বাবা মা, ওনারা কোথায় থাকতেন? মানে আপনাদের আদি বাড়িটা কোথায় ছিল? দুর্গাপুরে। নীলাঞ্জনের আদি বাড়ি তো দুর্গাপুরে। বিয়ের পর মাসখানেক আমরা ওখানেই ছিলাম, তার মধ্যে একে একে মা বাবা দুজনেই চলে যান। নীলও সেই সময় খুব ভেঙে পড়েছিল, তাই আরো বেশি তাড়াহুড়ো করে এখানে বরাবরের জন্য চলে আসি। এই 3 বছর হলো। এখন দুর্গাপুরের বাড়িতে কোমলদি থাকেন। ওই বাড়ির বহু পুরনো মানুষ উনি। গোটা বাড়িটা উনি নিজেই দেখাশোনা করেন। ও আচ্ছা, আপনাদের 3 বছরের বৈবাহিক সম্পর্ক। আচ্ছা মিসেস মিত্র, আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? অ্যারেঞ্জড নাকি লাভ ম্যারেজ? আমরা একে অপরকে ভালোবেসেই ঘর বেঁধেছি, কিন্তু একসাথে তো চলটা। বুঝতে পারছি মিসেস মিত্র, কিন্তু এখন তো আপনাকে শক্ত হতেই হবে, কিছু করার নেই। মানে আপনার গোটা জীবনটা পড়ে রয়েছে, কিন্তু আপনি নিশ্চয়ই চান আপনার স্বামীর হত্যাকারীরা ধরা পড়ুক। অবশ্যই মিস্টার সেন, আপনি যে করেই হোক অপরাধীকে খুঁজে বের করুন। নীলাঞ্জনকে যে বা যারা এইভাবে খুন করেছে তাদের শাস্তি হোক, আমি সেটাই চাই। তার জন্য যে আপনার হেল্প লাগবে ম্যাডাম। আচ্ছা, আপনার স্বামীর কি কোনো শত্রু ছিল যার প্রতি আপনার সন্দেহ হয়, বা এমন কেউ আছে যার সাথে ডক্টর মিত্রের সম্পর্ক ভালো ছিল না? সেইভাবে তো কারণ নাম আমি বলতে পারবো না মিস্টার সেন। ওর সাথে তো কারোরই তেমন কোনো ব্যক্তিগত ঝগড়া বা বিদ্বেষ কিছুই ছিল বলে মানে আমি অন্তত জানি না। তবে কি মিসেস মিত্র বলুন। বেশ কয়েক মাস আগে শুভ্র রায়, ওনার সাথে নীলের একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল বটে, তবে তারপর থেকে নীল অনেকটা চুপচাপ হয়ে গিয়েছিল। আর বেশ কয়েক সপ্তাহ আগে ওর কাছে একটা নাম্বার থেকে থ্রেট কল আসে, আর সেটা নিয়ে ও বেশ চিন্তিতও ছিল। শুভ্র রায় মানে ডক্টর মিত্রের কম্পাউন্ডার? ওনার সাথে কি নিয়ে সমস্যা হয়েছিল ডক্টর? টাকা নিয়ে। আসলে শুভ্রর মায়ের ক্যান্সার, সেই জন্যই নীলের কাছে প্রায় লাখখানেক টাকা ধার চায়। তো নীল দিতে রাজি না হওয়ার কারণে ওদের মধ্যে বোধহয় একটা ঝামেলার সৃষ্টি হয়। আর ওই যে ফোন কলটা, ওটার বিষয়টা কি? একটা অচেনা নাম্বার থেকে নীলের কাছে টাকা চাওয়ার জন্য বেশ কয়েকবার কল এসেছিল। ওরা দাবি করছিল টাকা না দিলে নাকি ওর ক্ষতি করে দেবে, এমন কিছু বলেছিল হয়তো, কিন্তু নীল তাতে কোনো পাত্তা দেয়নি। অবশ্য এখন আমার সন্দেহ হচ্ছে এই সবই হয়তো এই শুভ্রর কাজ হতে পারে। তা পুলিশকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, ওনারা শুভ্রকে ধরার ব্যবস্থা করবেন বলেছেন। ওকে মিসেস মিত্র, আজ তাহলে চলি, আবার প্রয়োজন পড়লে আসবো না হয়। এই বলে আবাহন ও বিট্টু বেরিয়ে আসে ডক্টর নীলাঞ্জন মিত্রের বাড়ি থেকে। মাহুত, তাহলে কি শুভ্রই এত সবের পিছনে? মানে টাকার জন্যই কি খুনটা লোকটা করেছে? সন্দেহ যে আমার হচ্ছে না তা নয় ভাগ্নে, সন্দেহের কারণ আছে ঠিকই, তবে এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে যাচ্ছে। যেমন? শুভ্র নীলাঞ্জনের কাছ থেকে টাকা ধার চেয়েছিল, রাইট? কিন্তু নীলাঞ্জন সেটা দেবে না বলে দেয়, সেটা মানলাম। কিন্তু নীলাঞ্জনকে খুন করেই বা শুভ্রর লাভটা কি? নীলাঞ্জনকে মেরে ফেলেও তো আর শুভ্র টাকা পাবে না ওর মায়ের ট্রিটমেন্টের জন্য। অন্যদিকে পুলিশের হাতে ধরা পড়ারও চান্স আছে।
যার মা এত অসুস্থ তার ছেলে কি এত বড় ভুল কাজ করবে? দ্বিতীয়ত, ঝামেলার পরেও কিন্তু এতগুলো দিন শুভ্র কাজ করেছে নীলাঞ্জনের সাথে। মারার হলে তো অনেক আগেই মারতে পারতো, এত মাস পরে কেন? বুঝলে ভাগ্নে, সবার আগে আমাদের ওই শুভ্র রায়ের সাথে কথা বলতে হবে। আর হ্যাঁ, তুই খবর নে, এই কদিনের মধ্যে কোন অচেনা নম্বর থেকে বারবার ডক্টরের কাছে থ্রেট কল এসছে। আর হ্যাঁ, মিসেস মিত্রের ওপরেও নজরদারি রাখার ব্যবস্থা কর। এনার উপরে কেন? যেটা বলছি কর। যতদিন না এই কেসের সুরাহা হচ্ছে ততদিন কেউই আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়, এটা মনে রাখিস। আর হ্যাঁ, নয়নিকা দেবীর ব্যাপারে সমস্ত ডিটেলস আমার চাই। উনি আগে কি করতেন, কোথায় থাকতেন, আর এখন ওনার ওই ট্রাভেলিং, সবকিছুর ডিটেলস জোগাড় কর। এরপর আবাহন থানায় আসে শুভ্র রায়ের সাথে কথা বলতে। নয়নিকার সন্দেহভাজনের তালিকায় যেহেতু শুভ্রর নাম বলেছে, তাই পুলিশ শুভ্র রায়কে সাসপেক্ট হিসেবেই অ্যারেস্ট করে থানায় এনেছে। মিস্টার শুভ্র রায়, আপনার সাথে যে এভাবে দেখা করতে আসতে হবে সেটা আমি ভাবিনি, কিন্তু সন্দেহের তীর যখন আপনার দিকে উঠেছে তখন আপনাকে যে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে। বিশ্বাস করুন, আমি স্যারকে মারিনি। আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। আমি তো এমনিতে গতকাল ক্লিনিকেও যাইনি। মায়ের শরীরটা খুব খারাপ করেছিল, তাই মাকে নিয়ে সারাদিন বাড়িতেই ছিলাম। কাঁদো কাঁদো গলায় বলতে থাকে শুভ্র। আচ্ছা আচ্ছা, কাঁদবেন না, আমার কথাটা মন দিয়ে শুনুন, আর যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দিন। হ্যাঁ বলুন না, কি জানতে চান? আমি পুলিশকেও বলেছি, কিন্তু ওনারা তো কিছু বিশ্বাসই করছেন না। মুখের কথায় কিচ্ছু হবে না মিস্টার রায়, আইন প্রমাণ চাই, বুঝলেন? এবার আমাকে বলুন তো, আজ থেকে মাস 4 আগে কি ডক্টর নীলাঞ্জন মিত্রর সাথে আপনার ঝামেলা হয়েছিল? ঝামেলা ঠিক নয়, কথা কাটাকাটি হয়েছিল মাত্র। তা কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল আপনাদের মধ্যে? আসলে মিস্টার সেন, আমার মা ক্যান্সার পেশেন্ট। ওনার ট্রিটমেন্টের জন্য লাখখানেক টাকার দরকার ছিল আমার। সেই জন্যই আমি স্যারের কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম, কিন্তু উনি সেই টাকা দিতে অস্বীকার করলেন। দীর্ঘ 6 বছর আমি স্যারের সাথে রয়েছি, আর বিপদের সময় উনি যখন এক কথাতেই না বলে দিলেন, তখন সাময়িক একটু রাগ আমার হয়েছিল, তবে তাছাড়া কিছুই না। তা সেই টাকার ব্যবস্থা আপনি করতে পেরেছিলেন? হ্যাঁ, আমার বাবার দক্ষিণ কলকাতায় একটা বাড়ি ছিল, আমাদের আদি বাড়ি। সেটাকেই শেষ পর্যন্ত বেচে দিতে বাধ্য হই। কিন্তু বিশ্বাস করুন, এই সামান্য কারণে আমি স্যারকে খুন করার কথা ভাবতেও পারি না। আর আপনি বলুন না, স্যারকে খুন করে আমার লাভটা কি? ওনার কাছে কাজ করে তাও তো কিছু টাকা মাস গেলে আমার হাতে আসে। আমি কি এতটাই বোকা যে এই বাজারে দাঁড়িয়ে নিজের রোজগারের পথ বন্ধ করে দেবো? আপনি যে বাড়িটা বিক্রি করেছেন তার কোনো প্রমাণ আছে? হতেই তো পারে রাগের বশবর্তী হয়ে প্রতিশোধ নেওয়ার জন্যই আপনি ডাক্তারকে খুন করেছেন। আপনাকে আমি কেন বোঝাতে পারছি না যে আমি খুনি নই? আমাকে ফাঁসানো হচ্ছে। বেশ, আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার বাড়ি যান। আমার গড়িয়ার বাড়ির লকারে দেখবেন সব ডকুমেন্টস আছে। বেশ শুভ্রবাবু, আপনি যদি নিরপরাধ হন, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই আবাহন সেন আপনাকে কথা দিচ্ছে, আসল সত্যটা আমি উদ্ঘাটন করবই। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে এসে ইন্সপেক্টর সান্যালের সাথে কথা বলে আবাহন। ইন্সপেক্টর, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে? হ্যাঁ, ওটা নিয়ে আমি তোমার সাথে কথা বলতাম। আবাহন, বসো, কিছু কথা আছে তোমার সঙ্গে। আবাহন ইন্সপেক্টরের সামনে রাখা চেয়ারে বসে। বলুন ইন্সপেক্টর। পোস্টমর্টম রিপোর্ট তো আলাদা কথা বলছে আবাহন। মানে কি আছে রিপোর্টে? রিপোর্টে দেখাচ্ছে ডক্টর নীলাঞ্জন মিত্রের হার্ট অ্যাটাকের ফলে মৃত্যু ঘটেছে। কোনো রকম বিষের প্রয়োগ করা হয়নি, তবে একটা বিশেষ ধরনের মেডিসিন ওনার ব্লাডে পাওয়া গেছে। মেডিসিন? কোন মেডিসিন? ইন্সপেক্টর সান্যাল পোস্টমর্টম রিপোর্টটা আবাহনের হাতে দেয় আর বলেন, তুমি নিজেই দেখো। সন্দিহান দৃষ্টিতে রিপোর্টটা ভালো করে দেখতে থাকে আবাহন। অস্ফুটে বলে ওঠে, ও মাই গড, এটা তো জেনে বুঝে এই ওষুধটা ডক্টর মিত্র কেন খাবেন? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যা দেখা যাচ্ছে, ডক্টর মিত্র আগে থেকেই হার্টের পেশেন্ট ছিলেন, আর এই ওষুধটা ওনার শরীরে প্রবেশ মাত্রই ওনার হার্টের সমস্যা হতে শুরু করে। পরবর্তীতে কি ঘটেছে সে তো আমাদের জানা। আচ্ছা, ডার্টের ফরেন্সিক রিপোর্ট এসে গেছে? না, আজ রাতের মধ্যেই পেয়ে যাব।
ফরেন্সিক রিপোর্টটা এসে গেলে একটা রহস্যের সমাধান করা যাবে। ওই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস ডক্টর নীলাঞ্জন মিত্রের শরীরে এলো কোথা থেকে? শুভ্র রায়ের সাথে কথা বলে কি বুঝলেন? এই অপরাধটা করেছে তো মেডিকেল লাইনের মানুষ। এইসব মেডিসিন দিয়ে খুন করার আইডিয়া ওর মাথাতেই আসতে পারে। এখনই নিশ্চিতভাবে সেটা বলা যাচ্ছে না ইন্সপেক্টর। অনেক সময় তো আমাদের চোখের সামনে যা কিছু থাকে সেটা সত্যি নাও হতে পারে। আমাদেরকে যেটা দেখানো হচ্ছে অথবা যেটা আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে আমরা সেটাকেই সত্যি বলে মেনে নিই, কিন্তু সেই শক্তির আড়ালেও তো আরো ভয়ঙ্কর কোনো সত্যি থাকতেই পারে, তাই নয় কি? তুমি কি বলতে চাইছো? এই খুনটা শুভ্র রায় করেনি? আমি শিওর এই খুনটা উনি করেননি। এই ষড়যন্ত্রের পেছনে অন্য কেউ আছে, মাস্টার মাইন্ড অন্য কেউ। পুরো খেলাটা তারই সাজানো। সে আপনাদের অর্থাৎ এই পুলিশ ডিপার্টমেন্ট আর এই আবাহন সেনকে পুরো ঘটনাটা যেভাবে দেখাতে চাইছে আমরা সবাই ঘটনাটা সেইভাবেই দেখছি। কিন্তু আমার স্থির বিশ্বাস বিষয়টা যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা নয়। এর ভিতরে কোনো জটিল রহস্য লুকিয়ে আছে, আর সেটাকেই আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে মাস্টারমাইন্ড কে? কাকে সন্দেহ করছো তুমি? ক্রমশ প্রকাশ্য ইন্সপেক্টর সাহেব। আজকালের মধ্যেই সমস্ত রিপোর্ট আমার হাতে চলে আসুক, তারপরে আসল অপরাধীকে ধরবেন। তখনই না হয় সবটা জানতে পারবেন। আজ চলি, পরে আবার আসবো। মুচকি হেসে থানার বাইরে বেরিয়ে আসে আবাহন। এখন গন্তব্য শুভ্র রায়ের গড়িয়ার বাড়ি। ফোন করে নীলাঙ্কর আর বিট্টুকে ডেকে নেয় আবাহন। বিকেল 4টে। আবাহন বাইকটা এনে দাঁড় করায় একটা একতলা হলুদ বাড়ির সামনে। ততক্ষণে বিট্টু আর নীলাঙ্করও এসে পৌঁছেছে। মামু, আমরা শুভ্র রায়ের বাড়িতে কেন এলাম? উনি তো এখন থানাতে আছেন, বাড়ি তো পুরোপুরি ফাঁকা। জানি শুভ্র রায়ের কথাগুলো কতটা সত্যি সেটা যাচাই করার জন্যই আসা। আর যদি আরো কিছু তথ্য পাওয়া যায় এখান থেকে তাহলে তো সোনায় সোহাগা। চল ভেতরে যাওয়া যাক, বাড়ির চাবি সান্নাল আমাকে দিয়েছে অলরেডি। এই বলে ওরা তিনজনেই এগিয়ে যায় বাড়িটার দিকে। বাড়ির ভিতরে প্রবেশ করে সকলে। খুবই সাধারণভাবে গোছগাছ করা সবকিছু। আবাহন ড্রয়ার থেকে চাবি বার করে আলমারি খুলে সমস্ত পেপারস বার করে দেখতে শুরু করে। হ্যাঁ, শুভ্র রায় একটাও কথা মিথ্যে বলেনি। সে সত্যি বাড়ি বিক্রি করেছে, আর বর্তমানে ওর মা একটা হাসপাতালে ভর্তিও রয়েছে। তেমন কিছুই তো পাওয়া গেল না রে। লোকটা কি তবে সত্যি কিছু করেনি? আমি আন্দাজ করেছিলাম এখানে বিশেষ কিছু পাওয়া যাবে না। যাই হোক, মনের দোটানাটা কাটিয়ে ফেলা গেল। বিট্টু, তোকে যেগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো জোগাড় করেছিস? আরে মামু, ওইটা বলার জন্য তো ওয়েট করছিলাম। ওই যে মিসেস নয়নিকা আর ওনার হাজবেন্ড মানে ডক্টর মিত্র সম্পর্কে অনেক তথ্যই পাওয়া গেছে। আমাদেরকে একবার দুর্গাপুর যেতে হতে পারে। দুর্গাপুর যেতে হবে কেন? কারণ আছে মামু, কারণ আছে। বাড়ি চলো বলছি। শুভ্র রায়ের বাড়ি থেকে বেরিয়ে ওরা তিনজনেই চলে আসে আবাহনের বাড়িতে। এই বিট্টু, এবারে পরিষ্কার করে বল তো কি জানতে পেরেছিস? কাল দুর্গাপুর যাবি কেন শুনি একটু। বলছি শোনো তাহলে। আমার ইনফরমাররা যা তথ্য দিয়েছে আর আমিও আশপাশ থেকে খবর নিয়ে যা জানলাম সেখান থেকে শুরু করছি। করছি না করে এবার শুরু কর বাবা আমার। হ্যাঁ, ওই ব্যাটা ডক্টর মিত্র, ওনার আগেও বিয়ে হয়েছিল বুঝলে। আর এখন যিনি রয়েছেন মিসেস নয়নিকা, এটা ওনার সেকেন্ড ওয়াইফ। হোয়াট? কি বলছিস? উনি কোথায় এখন? আগে যেটা শুনলে সেটাই বলছি, তবে চমকের এখনো বাকি আছে। শোনো, ডক্টর মিত্রের আগে স্ত্রী মালবিকা মিত্র, তিনি আর বেঁচে নেই। বছর 7 আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার মৃত্যু হয়। সবাই যা বলছে তাতে কিন্তু এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না। দুর্গাপুরের ব্যবসায়ী শ্রী মুকুন্দরাম মজুমদারের একমাত্র মেয়ে ছিল মালবিকা মজুমদার। যথেষ্ট অর্থনৈতিকভাবে সম্পন্ন পরিবার, কিন্তু প্রায় 10 বছর আগে মালবিকা দেবীর সম্পর্ক গড়ে ওঠে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া নীলাঞ্জন মিত্রের সঙ্গে। বাড়ির অমতে পালিয়ে বিয়েও করেন। তবে যাই হোক, মুকুন্দরাম মজুমদার পরবর্তীতে সবকিছু ভুলে মেয়ে জামাইকে আপন করেও নেন। এমনকি নীলাঞ্জন মিত্রকে কলকাতার মেডিকেল কলেজে ভর্তি করেও দেন। কিন্তু ছন্দপতন ঘটে 8 বছর আগে। হঠাৎ করে মুকুন্দবাবু অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন।
সারা শরীর ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যায়। কয়েক মাসের মধ্যে মৃত্যু ঘটে। এই ঘটনার 1 বছর পরেই মারা যায় মালবিকা দেবী দুর্ঘটনায়। আর তারপরই তার বিপুল সম্পত্তি আর মজুমদার ইন্ডাস্ট্রির মালিক হয়ে ওঠেন এই মিত্রবাবু। মজুমদার বাড়িতে নীলাঞ্জন মিত্র এর পরেও নিজের বাবা মাকে এনেও রাখেন। যদিও নয়নিকা দেবীর সঙ্গে বিয়ের কিছু মাসের পরেই নীলাঞ্জন মিত্রের বাবা মা মারা যায়। তবে এরই মধ্যে কলকাতা ও দুর্গাপুরে 3-4টে নার্সিংহোমও তিনি তৈরি করেন। নীলাঞ্জন মিত্র নিজের নতুন স্ত্রীকে নিয়ে কলকাতা শিফট করে যান, যেটা আমাদের আগের দিন মিসেস মিত্র নিজেই বললেন। এক টানা কথাগুলো বলে এবার থামে বিট্টু। নয়নিকা দেবী বলেছিলেন ওনার আদি শ্বশুরবাড়ি দুর্গাপুরে, তবে তার বয়ান অনুযায়ী এবং তোর কথা অনুযায়ী নীলাঞ্জন মিত্র এবং মালবিকা মজুমদার দুজনেরই আদি বাড়ি দুর্গাপুরে, এবং দুজনের দেখা সাক্ষাৎই হয় মেডিকেল কলেজে। হ্যাঁ, আমার মনে হয় মালবিকা দেবীর মৃত্যুর পর নীলাঞ্জন বাবু ওই মজুমদার বাড়িকেই নিজের বাড়ি বলে পরিচয় দিয়েছিলেন নয়নিকা দেবীর কাছে। তাই উনি হয়তো বাড়িটাকে নিজের শ্বশুর বাড়ি ভেবে বসে আছেন। একেই বলে ভাগ্যবান। বউ মরল আর বিপুল সম্পত্তির মালিক হলো ওই ডাক্তার। যাই বলিস, ডাক্তার সুবিধার লোক ছিল বলে তো মনে হচ্ছে না ভাই। কিন্তু এই সব ঘটনার সাথে তো এই খুনের কেসের কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না। অবু, তুই কি কিছু খুঁজে পেলি? গম্ভীরভাবে সবটা এতক্ষণ শুনছিল আবাহন। এবার সে বলে, আচ্ছা, মুকুন্দরাম মজুমদারের আর কোনো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন এই বিষয়টার প্রতিবাদ করেনি? না, ওনার পরিবারে তেমন কেউই নেই। স্ত্রী তো আগেই মারা গিয়েছিলেন, ছিল ওই এক মেয়ে, আর বাদ বাকি আত্মীয় সকলেই প্রতিষ্ঠিত, তাই ওনারা এই বিষয়ে কেউ হস্তক্ষেপ করেননি। আর মালবিকা দেবীর মৃত্যু নিয়েও বিশেষ তদন্ত হয়নি সেই সময়। বুঝলাম। আর নয়নিকা দেবী, ওনার সম্পর্কে কি জানতে পারলি? কে উনি? ওনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? এই মহিলা কিন্তু বেশ রহস্যময়ী মামু। কেন? বছর 7 আগে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেন মহিলা। পরিবার পরিজন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি আপাতত। এখানে আসার পর তো যথারীতি নীলাঞ্জন মিত্রের সঙ্গে প্রেম ও বিয়ে। এখানে আসার পরে বিয়ে, তার মধ্যে 3 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। কিন্তু একটা মানুষের বাবা মা কিংবা আত্মীয় পরিজন কেউ তো থাকবে। এমন আকাশ থেকে তো কোনো মানুষ আর টুক করে পড়ে না রে বাবা। কেসটা ক্রমশ মিস্টিরিয়াস হয়ে উঠছে। ও, ওদের তো একটা কথা বলাই হয়নি। ইন্সপেক্টর সান্যাল আমাকে পোস্টমর্টম রিপোর্টটা দিয়েছেন। সেখানে দেখাচ্ছে ডক্টর নীলাঞ্জনের মৃত্যু ঘটেছে হার্ট অ্যাটাকের ফলে। আর ওনার রক্তে বিশেষ এক ধরনের ওষুধ পাওয়া গেছে, যেটা হার্টের পেশেন্টদের জন্য মারাত্মক ক্ষতিকারক। সে কি রে? আর তুই যে ওই ডার্টটা দিলি, ওটার কি হলো? হ্যাঁ, আজ রাতেই তো সেটা রিপোর্টটা আসার কথা। দেখি কি হয়। আবাহনের কথাটা শেষ হতে না হতেই সশব্দে ওর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে ইন্সপেক্টর সান্যালের নাম। ওই যে পুলিশ বাবুই ফোন করেছেন। শয়তান কা নাম লিয়া আর শয়তান হাজির। আবাহন ইশারায় ওকে চুপ করতে বলে। ফোনের ওপার থেকে ভেসে আসে সান্যালের গলা। তুমি ঠিক ছিলে হে গোয়েন্দা মশাই। রিপোর্ট এসে গেছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে। রিপোর্টে পরিষ্কারভাবে লেখা রয়েছে ন্যাপ্রোকশন টাইপের কোনো মেডিসিন ওই ডার্টের মুখে পাওয়া গেছে। আর আমার বুদ্ধি যা বলছে, ওই ডার্ট ছুঁড়েই নীলাঞ্জন মিত্রকে খুন করা হয়েছে। আর এমন সময় কেউ এই কাজটা করেছে যে জানতো নীলাঞ্জনের হার্টের সমস্যা রয়েছে, আর যে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে যথেষ্ট অবগত না হলে এই প্ল্যানফুলি এই কাজটা করা সম্ভব হতো না। আর অতি অবশ্য তার হাতে টিপ আছে বলতেই হবে, নাহলে এমন অবর্থ নিশানা সাধারণ কারোর পক্ষে লাগানো সম্ভব নয়। এবার তাহলে সেই অর্জুনকে খুঁজে বার করার পালা। অর্জুন সে এখানে এলো কি করে? আরে বাবা, আপনি বললেন না যে কাজটা করেছে তার নিশানা অবর্থ, তাই বললাম আর কি, মহাভারতের অর্জুনের কথা। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। কি মনে হচ্ছে আবাহন সেন, খুনটা কে করলো? এই শুভ্র রায় নাকি? সান্যালকে কথা শেষ করতে না দিয়েই আবাহন বলে, আচ্ছা, আপনি মিস তিয়াশার সমস্ত ডিটেলস আমাকে পাঠিয়েছেন তো, যেগুলি আমি আপনাকে দিতে বলেছিলাম? হ্যাঁ, পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ দেখে নিন। তুমি কি মেয়েটিকে সন্দেহ করছো? এখন সন্দেহের তীর সকলের ওপরেই পুলিশ বাবু। শুধু কালকের দিনটার অপেক্ষা। মনে হচ্ছে পরশুই এই কেসের অন্তিম অধ্যায় রচনা করতে পারবে। কাল কি আছে?
রহস্যের জট মুক্তি। বেস্ট অফ লাক আবন সেন। পরদিন সকালেই আবাহন নিজের প্রাইভেট কারটা নিয়ে বিট্টু ও নীলাঙ্কুরকে সঙ্গে নিয়ে বাড়ি দেয় দুর্গাপুরের উদ্দেশ্যে। বিকেল 4টে নাগাদ ওদের গাড়িটা এসে পৌঁছায় শিমুলতলার কাছে একটি 3তলা অট্টালিকার সামনে। দরজায় কয়েকবার টোকা পড়তে একজন বয়স্ক বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে বাড়ির ভিতর থেকে। বয়স ওই 60-65 তো হবে। তোমরা কারা বাবা? মাসিমা, আমি আবাহন। আপনি কি কোমলদি? আসলে আমরা কলকাতা থেকে আসছি, ডক্টর নীলাঞ্জন মিত্রের বন্ধু হই আমরা। হ্যাঁ, আমি কোমল। এই বাড়ির দেখাশোনা আমি নিজেই করে আসছি বহু বছর ধরে। তা এত বছর পর আবার কোন সর্বনাশ করার জন্য উনি তোমাদেরকে এখানে পাঠিয়েছেন? হ্যাঁ, ক্রুদ্ধ স্বরে কথাটা বলে ওঠে সেই বৃদ্ধা। ওরা তিনজনে একে অপরের দিকে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। শান্ত গলায় আবাহন বলে, কেন মাসিমা, আপনি এমন বলছেন কেন? নীলাঞ্জন কিছু করেছে? কি করেনি সেটা বলো। এই মজুমদার বাড়িটাকে ওই জানোয়ারটা শেষ করে দিল। আমার লক্ষ্মী প্রতিমা, মিলি দিদি, বড় বাবু সবাইকে শেষ করে দিয়েছে ওই শয়তানটা। মাসিমা, বলছি কি, এইসব কথা তো এখানে বলাটা ঠিক হবে না। আমরা বরং ভেতরে গিয়ে কথা বলি। বৃদ্ধা ঝাঁঝিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, এসো। কর্তার হুকুম যখন, তখন তো আসবে বটেই। মজুমদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করে ওরা তিনজনে। বাড়ির ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল বড় উঠান। উঠানের একপাশে ঠাকুর দালান। দেবী মহাকালীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে সেখানে। ধীর পায়ে ওরা এগিয়ে এসে দেবীকে প্রণাম করে। সেই ঠাকুর দালানেই বসে আবাহন বৃদ্ধাকে উদ্দেশ্য করে বলে, মাসিমা, এবারে বলুন তো, আপনি তখন নীলাঞ্জনের বিষয়ে ওই রকম কথা কেন বলছিলেন? কি করেছে ও? এই গোটা বাড়িটাকে নিজের করায়ত্ত করার জন্য কি না করেছে ওই ছেলে। মিলিমা নিজের জীবনের সবচেয়ে বড় ভুল তো করেছিল তোমার ওই বন্ধুকে বিয়ে করে। তুমি জানো না তোমার বন্ধু কেমন? নাটক করতে এসেছো? এখন কি ধান্দা এসেছো এখানে? হ্যাঁ, চটপট বলে বিদায় হও দেখি। মাসিমা, আপনি এইভাবে ওর সাথে কথা বলবেন না। আপনি জানেন না ও কি। আমার জানারও দরকার নেই। আর আমিও যেমন মাতালের কাছে চোরের গল্প করতে এসেছি। আবাহন এবারে মৃদু হেসে বলে, মাসিমা, আমি আসলে নীলাঞ্জন মিত্রের বন্ধু নই। আমি আবাহন সেন, পেশায় একজন সত্যান্বেষী বলতে পারেন। আর ওরা দুজন আমার সঙ্গী, নীলাঙ্কুর ও বিট্টু, সম্পর্কে আমার ভাই ও ভাগ্নে। বৃদ্ধা এবার কিছুটা শান্ত হয়ে অবাক স্বরে বললেন, সত্যান্বেষী মানে গোয়েন্দা? তাহলে তখন যে আমাকে বললে তোমরা ওই শয়তানটার বন্ধু? কি করবে বলো দিদা, তোমাকে আসল পরিচয়টা দিলে তুমি তো আমাদেরকে ঢুকতেই দিতে না। তখন তো ভারী বিপদে আমাদের কি পড়তে হতো নাকি? মাসিমা, এবার আমাকে আসল সত্যিটা খুলে বলুন তো, ওই নীলাঞ্জন কি করেছে মিলি অর্থাৎ মালবিকা আর ওর বাবার সাথে? বৃদ্ধা কোমলদি এবার বলতে শুরু করে, আমাদের সকলের চোখের মনি ছিল মিলি, ওরফে মালবিকা। মা মরা মেয়েটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে নিজের হাতে মানুষ করেছি আমি। বড় বাবু মানে মুকুন্দরাম মজুমদার এই বাড়ির প্রকৃত মালিক। তিনিও ছিলেন মেয়ে অন্তঃপ্রাণ। সব কিছুই খুব ভালো চলছিল আমাদের। কিন্তু ওই যে বলে না, মানুষের সুখ বেশি দিন সয় না, এই মজুমদার পরিবারের সাথেও তাই ঘটলো। দুর্গাপুর মেডিকেল কলেজে পড়ার সময় মিলি দিদির সাথে আলাপ হয় নীলাঞ্জনের। প্রথমে বন্ধুত্ব, পরে তা প্রেমে রূপান্তরিত হয়। বড়বাবু প্রথমে এই সব মেনে না নিলে ওরা দুজনে পালিয়ে বিয়ে করে।
অনেক বোঝানোর পর বড়বাবু বিয়েটা মেনে নেয়। আর ওই ছোট লোক বাড়ির লোভী ছেলেটা এই বাড়ির ঘর জামাই হয়ে বসে এই বাড়িতেই থাকতে শুরু করে। বড়বাবু ওর পড়াশোনার জন্য কলকাতায় একটা বড় কলেজে ব্যবস্থাও করে দেয় পড়ার। কিন্তু নেমক হারাম নীলাঞ্জন অর্থের লোভে বিয়ে করেছিল আমার মিলি মাকে। দিনের পর দিন টাকার জন্য অত্যাচার করে গেছে ওর ওপর। শুধু তাই নয়, বড়বাবুকেও চাপ দিতে থাকে মিলির মাধ্যমে। বড়বাবুর শরীরও হঠাৎ করেই ভেঙে পড়ে। আমার স্থির বিশ্বাস ওই নীলাঞ্জনই বড়বাবুকে কিছু খাইয়েছিল, যার কারণেই ওনার এই অবস্থা হয়। বড়বাবু কিন্তু নিজের মৃত্যুর আগে নিজের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী হিসেবে নিযুক্ত করে দিয়ে যান মিলিকে। এই ঘটনার পর নীলাঞ্জন যেন আরো হিংস্র হয়ে ওঠে। নিত্য ঝামেলা চলতো ওদের মধ্যে। মিলি মুখ বুজে সব সহ্য করে নিত। শত হলেও ভালোবাসত যে পাগলের মতো নিজের স্বামীকে। কিন্তু এর মাঝে একদিন মিলি ফ্যাক্টরি থেকে ফেরার পথে ঘটে যায় মারাত্মক পথ দুর্ঘটনা। আর সেখানেই আমার মিলিমা। শেষের কথাটা বলতে বলতেই হাউ হাউ করে কেঁদে ওঠে বৃদ্ধা। শান্ত হন মাসিমা, শান্ত হন। এই ঘটনার পর কি হয়েছিল? এরপরে এই গোটা বাড়ি ফ্যাক্টরি সব কিছুর মালিক হয়ে বসে নীলাঞ্জন মিত্র। আর ওর বাবা মা সম্পূর্ণরূপে দখল করে নেয় এই বাড়িটাকে। বুঝলাম। মালবিকা দেবীর মৃত্যুর পর নীলাঞ্জন নয়নিকা দেবীকে বিয়ে করেছিলেন, তাই না? আবাহনের মুখ থেকে এই নামটা শোনার পর কেমন যেন থতমত খেয়ে যায় বৃদ্ধা। আমতা আমতা করে বলে, হ্যাঁ হ্যাঁ, বিয়ে করে একটা মেয়েকে। কিন্তু তোমরা এত বছর পর এইসব জিজ্ঞেস করছো কেন? কারণ আপনার মেয়ের অপরাধী শাস্তি পেয়েছে। খুন হয়েছে নীলাঞ্জন মিত্র। বৃদ্ধা চমকে উঠে বলে, খুন? হ্যাঁ, খুন। আর সেটার তদন্ত করতেই আমরা এসেছি। আচ্ছা, মালবিকা দেবীর ঘরটা একবার খুলে দেওয়া যাবে? কেন? ওই ঘরে গিয়ে কি করবে তোমরা? তদন্তের স্বার্থে মাসিমা, প্লিজ আমাদের সহায়তা করুন। বৃদ্ধা আর কিছু না বলে দোতলায় দক্ষিণের বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ায়। এটাই মালবিকার ঘর। ওর চলে যাওয়ার পর থেকে আমিও খুব একটা এই ঘরে ঢুকি না। তোমরা ভিতরে যাও, দেখো কি দেখবে। আবাহন ও বাকিরা ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করতেই পাশের একটা দেওয়ালের দিকে তাকিয়ে আবাহনের চোখ স্থির হয়ে যায়। সেই দেওয়ালে টাঙানো রয়েছে মালবিকার নানান ছবি, তবে একজন আর্চার রূপে। মালবিকা আর্চার ছিল, অর্থাৎ তীরন্দাজ ছিল? বৃদ্ধা মৃদু হেসে বলেন, হ্যাঁ গো বাবা, আমাদের মিলি খুব বড় মাপের একজন তীরন্দাজ ছিল। তীরন্দাজি যে ওর রক্তে ছিল। বড়বাবুও খুব ভালো ওইসব তীর ধনুক চালাতে পারতেন। কত বড় বড় শহরে খেলতে যেত। মিলির অনেক পুরস্কারও রয়েছে। ওই যে ওই যে ওই কাচের শোকেসে। কিন্তু আজ কোথায় কি? মাসিমা, আপনার কাছে এই আলমারির চাবি আছে নিশ্চয়ই? আমাকে একটু দিন তাড়াতাড়ি, খুব দরকার। কি হলো মামু, তুমি এরম করছো কেন? হিসাব মিলছে ভাগ্নে, হিসাব মিলছে। চাবি নিয়ে তুমি কি করবে? দরকার আছে, আপনি দিন না। বৃদ্ধা আর কথা না বাড়িয়ে চাবিটা দিয়ে দিলেন। তারপর আলমারি খুলে বেশ কিছু ফাইল বার করে আনে আবাহন।
তন্ন তন্ন করে পেপারসগুলোতে কিছু একটা খুঁজে চলেছে আবাহন। না, কিচ্ছু নেই। ও যা খুঁজছে তা নেই এখানে। ড্যাম ইট, নেই নেই, কিচ্ছু নেই। তখনই বিট্টু বলে ওঠে, মামু, ওটা কি দেখো? আবাহন দেখে আলমারির একটি কোণে গুঁজে রয়েছে একটা অ্যালবাম। বিট্টু, ওটা বের কর। বিট্টু আবাহনের হাতে তুলে দেয় সেই অ্যালবাম। আবাহন সেটাকে খুলে দেখতে থাকে। মালবিকা, ওর বাবা মা, ছোটবেলার নানান ছবি, কলেজ জীবনেরও নানান ছবি রয়েছে তাতে। তবে একটি ছবি দেখে আবাহন সহ বিট্টু ও নীলাঙ্করের দৃষ্টি স্থির হয়ে যায়। একটি বিশেষ ছবি, যেখানে আর্চার কম্পিটিশনে বিজয়ী ট্রফি হাতে দাঁড়িয়ে রয়েছে মালবিকা। তার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আরো একটি মেয়ে। মৃদু হাসি ফুটে ওঠে আবাহনের ঠোঁটের কোণায়। পরদিন সকাল 10টা ডক্টর নীলাঞ্জন মিত্রের ক্লিনিকে উপস্থিত রয়েছে তিয়াশা, মিসেস নয়নিকা মিত্র, বিট্টু, নীলাঙ্কুর ও সবার মধ্যমণি আবাহন। আজকে হঠাৎ আমাকে এখানে ডাকা হলো কেন আবাহন বাবু? আপনারা কি কেসটা সলভ করে ফেলেছেন? আসল অপরাধী কি ধরা পড়ে গেছে? ধরা এখনো পড়েনি ঠিকই, তবে আজ আর কিছুক্ষণের মধ্যেই সে ধরা পড়তে চলেছে। একটু অপেক্ষা করুন ম্যাডাম, বলবো, সবটাই বলবো। তবে তার আগে অফিসার সান্যাল আসুক। কথাটা শেষ করতে করতেই ইন্সপেক্টর সান্যাল এসে হাজির হয় কেবিনের মধ্যে। সাথে শুভ্র ও কয়েকজন কনস্টেবল মহিলা পুলিশও আছে। কি আবাহন সেন, রহস্যের সমাধান করতে পারলেন? সেই পথেই যে অগ্রসর হচ্ছি অফিসার। আচ্ছা, আজ এই মুহূর্তে আপনাদের সামনে আমি সেদিনের, অর্থাৎ ডক্টর মিত্রের মৃত্যুর দিনের দৃশ্যটা আরো একবার তুলে ধরব। আমরা জানি সেটা। না, জানি না। সেই দিন ঠিক কোন স্থান থেকে কিভাবে ওই ডার্টটা এসে নীলাঞ্জন মিত্রের গায়ে লেগেছিল সেটা আমরা কেউ জানি না। সেই না জানা ঘটনাটাই আপনারা দেখবেন এবারে। নীলু, তুই গিয়ে বাইরে রাখা পুতুলটা নিয়ে এসে ওই চেয়ারে বসিয়ে দে, ঠিক যে জায়গায় সেদিন ডক্টর মিত্র বসেছিলেন। আবাহনের কথা মতো নীলাঙ্কর গিয়ে একটা পুতুল নিয়ে আসে, যেটা হুবহু ডক্টর মিত্রের উচ্চতার। সেটাকে বসিয়ে দেওয়া হয় সেই চেয়ারে। আবাহন বিট্টুকে ইশারা করলে ও চলে যায় ঠিক চেয়ারের পিছন দিকের দেওয়ালে থাকা জানলাটার দিকে। জানলার পাল্লাটা অল্প খুলে দিতেই সেখান থেকে ছুটে আসে একটা ডার্ট। ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে বিট্টু। সাথে ঘরের মধ্যে সকলেই অবাক হয়ে গেছে আকস্মিক এই ঘটনায়। এইসব কি আবাহন? ভালো করে দেখুন ইন্সপেক্টর, ডার্টটা ঠিক কোন জায়গায় লেগেছে। একেবারে সেই স্থানে যেখানে সেদিন ডক্টর মিত্রের লেগেছিল। ঘাড়ের ওই জায়গাটাতেই আমরা আঘাতের চিহ্নটা পেয়েছিলাম, তাই তো? সেদিন সন্ধ্যায় কেউ ইচ্ছা করে ওই জানলাটা খুলে দিয়েছিল খুনিকে সাহায্য করার জন্য, কি তাই তো মিস তিয়াশা? তিয়াশা চিৎকার করে বলতে থাকে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনি আমার দিকে ইশারা করছেন কেন? আবাহন হাসতে হাসতে বলে, আপনার দিকে আমি কেন ইশারা করলাম সেটা আপনি খুব ভালো করেই জানেন তিয়াশা। এবারে আসল সত্যিটা ঝটপট করে বলে ফেলুন, কেন ডক্টর মিত্রকে খুন করলেন? আর হ্যাঁ, কোনো কিছু গোপন করার চেষ্টাও করবেন। আমি খুন করিনি স্যারকে, আপনারা বিশ্বাস করুন। এই খুন আমি করিনি। সেই দিন তো শেষবারের মতন আপনি এই কেবিনে এসেছিলেন, তাই না? কাজের বাহানায় কোনো এক সময় জানলাটা খুলে দিয়েছিলেন, আর আপনার হায়ার করা কোনো সুপারি কিলার এসে ওই বিষাক্ত ডার্ট ছুড়ে দেয় ডক্টর মিত্রর দিকে। নীলাঙ্কুরের এই কথায় চেম্বারের সকলে মিলে স্তম্ভিত হয়ে গেল। সবার নজর তখন তিয়াশার দিকে। তিয়াশা কোনো কথা না বলে মুখ নিচু করে বসে আছে। তখন সকলে মিলে নানান কথা বলে মানসিক চাপ দিতে থাকে তিয়াশাকে। একটা সময় তিয়াশা চিৎকার করে বলে, ব্যাস, অনেক হয়েছে, এবার থামুন আপনারা দয়া করে। আমি খুন করিনি ডক্টর মিত্রকে, বিশ্বাস করুন আপনারা। আবাহন অত্যন্ত শান্ত গলায় বলে, তাহলে খুনটা কে করেছে মিস তিয়াশা? আমি করেছি এই খুন। বজ্রকঠিন অথচ শান্ত গলায় নয়নিকা মিত্র কথাটা বলে ওঠে। আবাহন বাঁকা হেসে বলে, তাহলে ম্যাডাম, আপনার মুখ থেকে এবার বাকি ঘটনাটা শোনা যাক।
হ্যাঁ হ্যাঁ, আমি করেছি এই খুন। আমি করেছি। নীলাঞ্জনকে খুন করে আমি এতটুকু অনুতপ্ত নই। ওর মতো একটা জঘন্য মানুষের কোনো অধিকার নেই এই দুনিয়ায় বেঁচে থাকার, কোনো অধিকার নেই। আপনি আপনার স্বামীকে নিজের হাতে খুন করার পরেও এত কথা কি করে বলছেন? উনি কি এমন অপরাধ করেছিলেন যার জন্য আপনি নিজের হাতে আইন তুলে নিলেন? মিস মিত্র নিজের প্রিয় বান্ধবীর হত্যার বদলা নিয়েছেন ইন্সপেক্টর। মানেটা নয়নিকা ম্যাডাম, আপনি নিজের মুখে বলবেন নাকি আমাকেই বলতে হবে? নয়নিকা বলতে শুরু করে। আমি আর মালবিকা ছোটবেলা থেকে একসাথেই মানুষ হয়েছি। মজুমদার বাড়িতে জেঠুমণি মানে মালবিকার বাবা মুকুন্দরাম মজুমদার আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের মেয়ের মতো করে মানুষ করেছিলেন। আর মালবিকা, ও ছিল আমার প্রাণ। আমি নিজের বোনের মতোই ওকে ভালোবাসতাম, আর ও আমাকে ভালোবাসত। সবকিছু খুব ভালোভাবে চলছিল। কিন্তু আজ থেকে 10 বছর আগে স্টেট লেভেল আর্চার কম্পিটিশনে বিজয়ী হই আমি। ছোটবেলা থেকে আমরা ভীষণ ভালো তীরন্দাজি করতাম। তবে মিলি বরাবরই খেলাধুলোর আগে নিজের পড়াশোনাটাকেই প্রায়োরিটি দিত। তাই ক্লাস 12-এর পর আর এই বিষয়টা নিয়ে এগোতে চাইনি। কিন্তু আমি স্বপ্ন দেখেছিলাম একজন মহিলা তীরন্দাজ হওয়ার। জেঠুমনিও আমার ইচ্ছার মান রাখে। আমাকে পড়াশোনার পাশাপাশি আর্চারের ট্রেনিংয়ের জন্য লন্ডনে পাঠিয়ে দেয়। সেখানেই আমি বহু বছর থাকি। অন্যদিকে কলেজে পড়াকালীন নীলাঞ্জনের সঙ্গে মিলির একটা সম্পর্ক গড়ে ওঠে। ফোনের শব্দই আমাকেও জানিয়েছিল। ততদিনে লন্ডনে আমি নিজের একটা জুৎসই কেরিয়ারও গড়ে তুলেছি। সামনেই অলিম্পিক, তার প্রস্তুতিতেই আমি ব্যস্ত ছিলাম। কিন্তু এর মাঝেই জেঠুমনির অমতে ওরা বিয়ে করে নেয়। আমি অনেক বোঝাতে জেঠুমনি ওদের মেনে নিয়েছিল। কিন্তু এই মেনে নেওয়াটাই যে আমাদের সকলের জীবনের কাল হয়ে দাঁড়াবে তা আমি কল্পনাও করতে পারিনি। প্যারা অলিম্পিকের প্রস্তুতিতে সম্পূর্ণরূপে পরিবারের সাথে যোগাযোগ এক প্রকার বন্ধ রাখতে হয় আমাকে। আর সেই সময়ের মধ্যেই নীলাঞ্জন ভুল ওষুধ খাইয়ে জেঠুমনিকে প্যারালাইজড করে দেয়। ও মনে করেছিল যে কোনো পদ্ধতিতে সমস্ত সম্পত্তি ও নিজের নামে করিয়ে নেবে, কিন্তু তা হয়নি। জেঠুমনি ওনার অ্যাডভোকেটকে দিয়ে সমস্ত সম্পত্তি মিলির নামে করে দেন। আর তারপরে নীলাঞ্জন আরো হিংস্র হয়ে ওঠে। 24শে ডিসেম্বর মাঝরাতে মিলিকে ফ্যাক্টরিতে ডেকে পাঠায়। আর সেখানেই মিলিকে খুন করার পরিকল্পনা করছিল। কিন্তু মিলি ব্যাপারটা বুঝতে পেরে গাড়ি নিয়ে ফ্যাক্টরির বাইরে বেরিয়ে এলে নীলাঞ্জনের ভাড়া করা গুন্ডারা হাইওয়েতে ধাক্কা মারে মিলির গাড়িটাকে। অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। ততদিনে আমিও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম। আর তার আগেই এই সব ঘটে গেল। দেশে ফেরার পর আমি মিলির রুমে রাখা একটা ডায়েরি থেকে সবটা জানতে পারি। আর তারপরেই ঠিক করি ওই জানোয়ারটাকে যে করেই হোক আমি নিজের হাতে শেষ করব। নিজের পরিচয় বদলে আমি ফিরে আসি নীলাঞ্জনের জীবনে। যদিও ওই 3-4 বছরে একবারের জন্য সামনাসামনি আমাকে নীলাঞ্জন দেখেনি, তাই যখন সামনে থেকে আলাপ হলো আমাকে চিনতেও পারিনি। আমি চেয়েছিলাম ও যেমন আমার পরিবারটাকে শেষ করে দিয়েছে ঠিক সেভাবে আমি ওকে শেষ করব। তাহলে এতগুলো বছর সময় নিলেন কেন? আমি প্রথমে ওর বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম, সফলও হয়েছিলাম। কিন্তু এসবের মধ্যে দিয়ে কখন যে ওকে সত্যি ভালোবেসে ফেলেছিলাম আমি নিজেও বুঝতে পারি না। একটা সময় এসে মনে হয়েছিল যে ও হয়তো বদলে গেছে, কিন্তু না, কুকুরের লেজ সোজা হওয়ার নয়, ও আবারও নিজের আসল রূপে ফিরতে শুরু করে। দিনের পর দিন আমাকে ঠকাতে থাকে আর হাজারো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এমনকি তিয়াশা, ওর সাথে অসভ্যতামি করে নীলাঞ্জন। ডক্টর মিত্রকে বাইরে থেকে দেখতে যতটা সভ্য ভদ্র একটা মানুষ বলে মনে হয়, ওনার ভিতরটা ছিল ততটাই কুৎসিত। তিনি কেবলমাত্র নারীদের শরীরটাকে ভোগ্য পণ্যের মতো দেখতেন। নার্সিংহোমে বহু নার্সের সাথেই ওনার অবৈধ সম্পর্ক ছিল, সেটা আমি জানতাম। কিন্তু একদিন রাতে স্যার
এই ক্লিনিক বন্ধ করার সময় তখন কেউ ছিল না বললেই চলে। সেই সময় আমার আমার অসহায়তার সুযোগ নিয়ে বাকিটুকু আর বলতে না পেরে তিয়াশা ফুঁপিয়ে কেঁদে ওঠে। সমস্ত ঘটনাটা পুলিশকে কেন জানাননি আপনি? কি করে জানাতাম? আমাদের সমাজ, আমাদের আইন সবকিছুই তো বড় লোকেদের জন্য। আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এইসব আইন টাইন নেই। সারা দেশের রাজ্যের বহু পুরুষরাই তো এ ধরনের অপরাধ করেও দিব্যি বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাদের কি কোনো শাস্তি হচ্ছে? হচ্ছে না, বরঞ্চ যেই মেয়েটার সাথে ঘটনা ঘটেছে তারই বদনাম হচ্ছে। গোটা ঘটনাটা আমি যদি পুলিশকে গিয়ে বলতাম, আপনার কি মনে হয় ডক্টর নীলাঞ্জনের কোনো শাস্তি হতো? হতো না, উল্টে উল্টে সকলে আমার দিকেই আঙুল তুলতো। তাই আপনি নয়নিকা ম্যাডামের সাহায্য নিলেন, তাই তো? ও আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলে, আর আমার মধ্যে থাকা সেই রাগ, প্রতিশোধ, স্পৃহা আবারও জেগে উঠল। তখনই আমি প্ল্যান করতে শুরু করি ওই মানুষরূপী জানোয়ারটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার। অপেক্ষা করতে থাকি সঠিক সময়ের। এর মধ্যে শুভ্রর সাথে নীলাঞ্জনের একটা ঝামেলা হয়। ব্যাস, আমারও হাতে পেয়ে যাই আমি সুবর্ণ সুযোগ। তিয়াশার কথা মতো বিশেষ এক প্রকার মেডিসিন নাই যেটা হার্টের পক্ষে ভীষণ ক্ষতিকারক। কোনো হার্টের পেশেন্টের শরীরে ওই ওষুধ প্রবেশ করলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটবে। আসলে আমরা পুরো ব্যাপারটাকেই স্বাভাবিকভাবে ঘটাতে চেয়েছিলাম, যাতে কেউ সন্দেহ না করে। আর যদি কারো সন্দেহ হয় তাহলে সন্দেহের তীরটা যেন শুভ্রর দিকেই ওঠে, তারও ব্যবস্থা আমরা করি। ওই জন্যই আপনারা প্রথম থেকে নানান ধরনের কথা বলে আমাদেরকে দিকভ্রষ্ট করার চেষ্টা করছিলেন। সবার সন্দেহ প্রথম থেকে শুভ্র রায়ের দিকে ছিল। আপনাদের দিকে কারোর যাতে সন্দেহ না হয় তার জন্যই এত কিছু, এত মিথ্যে। আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। স্যার যখনই কেবিনে বসতেন 2 ঘন্টা অন্তর অন্তর কেবিনে রুম স্প্রে ইউজ করতে বলতেন। সেই দিনও আমি তাই করি। তিয়াশা একসময় স্লাইডিং উইন্ডোটা কিছুটা ফাঁক করে রেখে আসে, আর আমিও সেই সুযোগে আপনিও সেই সুযোগে নিজের গুণের পরিচয় দেন, তাই তো? বিষাক্ত ওষুধ লাগানো ডাটটা ছুঁড়ে দেন ডক্টর নীলাঞ্জন মিত্রের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এখানে আমার একটা প্রশ্ন আছে, খুন করার পর নয়নিকা দেবী ওই রাতটা ছিলেন কোথায়? আর ওই যে ফ্লাইটের টিকিট, ওইসব তাহলে কি? সবটাই ভুয়ো। ম্যাডাম বলুন তাহলে, ওই রাতে খুনের মতন রাজকার্য করার পর কোথায় গা ঢাকা দিয়েছিলেন? ব্যারাকপুরের কাছে আমার নিজের একটা ফার্ম হাউস আছে, কেউই জানে না সেটার কথা। ওই রাতটা আমি ওখানেই ছিলাম। আপনারা দুজনে মিলে যা করেছেন তার শাস্তি আপনাদেরকে পেতেই হবে। খুন, তার সঙ্গে পুলিশকে দিকভ্রষ্ট করার চেষ্টা, সবকিছুর জন্যই আপনাদের শাস্তি পেতে হবে। আর ওই যে ফোন কলটা যেটার কথা মিসেস নয়নিকা আপনি আমাদেরকে বলেছিলেন, সেই থ্রেড কলটা কার ছিল? সেটা আমি করিয়েছিলাম একটা লোককে দিয়ে, যাতে শুভ্রকে ফাঁসাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কারণ সেই মুহূর্তে টাকার সবচেয়ে বেশি দরকার ছিল শুভ্রর। তাই ওর ঘাড়ে দোষ চাপানোটা খুব ইজি হতো বলেই আমাদের মনে হয়েছিল। মাইন্ড ব্লোয়িং। আর সেই জন্য একটা নিরীহ মানুষকে মিথ্যে অভিযোগে ফাঁসাতে একটা বারের জন্যও আপনাদের খারাপ লাগলো না, তাই না? ছি, আপনারা মানুষ! চিৎকার করে কথাটা বলে ওঠে আবাহন। ডক্টর নীলাঞ্জন আপনাদের সাথে অন্যায় করেছিল, সেটা মানছি, কিন্তু আপনারা যা করেছেন সেটাও কি অন্যায়ের থেকে কম কিছু? একটা নিরীহ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছেন। আপনারা তো জানতেন ওর মা অসুস্থ, তাই না? যদি এই মিথ্যে কেসে ফেঁসে শুভ্রর শাস্তি হতো, তাহলে ওর মায়ের কি হতো একটা বারের জন্য ভেবে দেখেছেন? আপনাদের প্রতিশোধের আগুনে দুজন নিরপরাধ মানুষের জীবন শেষ হয়ে যেতে বসেছিল। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কোর্ট আপনাদের বিচার করবে। ম্লান হেসে নয়নিকা দেবী বলেন, আইনের চোখ যখন অর্থ, অহংকার আর দুর্নীতির কালো কাপড়ে ঢাকা থাকে, তখন সাধারণ মানুষকেই পাপের বিনাশের জন্য হাতে অস্ত্র তুলে নিতে হয়। আবাহন বাবু, সত্যি আমরা অপরাধ করেছি। সত্যি আমরা প্রতিশোধ স্পৃহায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে শুভ্র আর পরিবারের কথা আমরা একবারও ভাবিনি।
কোর্ট আমাদের যা শাস্তি দেবে আমি মেনে নেব, কিন্তু এই মেয়েটা তিয়াশা, ওর কোনো দোষ নেই, ও যেন কোনো শাস্তি না পায়। মূল অপরাধীকে সাহায্য করাও অপরাধের আওতায় পড়ে, কিন্তু তিয়াশার সাথেও যেহেতু অন্যায় হয়েছিল, আশা করছি তার জন্য কোর্ট ওর শাস্তি কিছুটা মুকুব করবে। বাকিরা জজ সাহেবের হাতে। ওই ওদের গাড়িতে তোলো। নয়নিকা দেবী ও তিয়াশাকে পুলিশ ভ্যানে তোলা হয়। আচ্ছা আবহন, আমাকে একটা কথা বলো তো, কি করে বুঝলে তুমি যে এই সবের পিছনে মাস্টারমাইন্ড নয়নিকা দেবী নিজে? বিট্টুর দেওয়া তথ্য আর সেদিন ডক্টর মিত্রের ফ্ল্যাটে ঝোলানো ডার্টবোর্ড আর ডার্টগুলো দেখি হুবহু সেম, ঠিক যেমনটা আমরা ডেড বডির কাছ থেকে পেয়েছিলাম তেমনটাই। আর কাল ওই বাড়িতে যাওয়ার পর সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ওই বাড়ির বহু বছরের পুরনো পরিচারিকা কোমলদি, উনি আমাদের নয়নিকা দেবীর প্রকৃত পরিচয়টা জানান, তাও বহু সাধ্য সাধনার পর। নয়নিকা দেবী আসলে কোমলদির আপন বোনের মেয়ে ঝিল্লি, ওরফে নয়নিকা। কোমলদির বোন পদ্ম, উনি মারা যাওয়ার পর মুকুন্দরাম বাবু আর কোমলদি ওনারা সকলে মিলেই ঝিল্লিকে বড় করে। আসলে উনি যা করেছেন সবটাই সম্পর্কের ঋণ মেটানোর তাগিদেই হয়তো। কিছু সম্পর্ক তো এমনও থাকে যা আপন রক্তের ঋণের থেকেও অধিক আপন, আত্মার ঋণ। কোমলদি নীলাঞ্জনের শাস্তি চেয়েছিলেন ঠিকই, কিন্তু এতগুলো বছর পর যে ঝিল্লি তথা নয়নিকা নীলাঞ্জনকে খুন করবে সেটা উনি ভাবতেও পারেন। আর তিয়াশার ওপর আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, আর সেটা দৃঢ় বিশ্বাসে পরিণত হলো যখন নয়নিকা দেবীর কল লিস্ট আমি দেখলাম। এই এক সপ্তাহের মধ্যে 10 থেকে 12 বার ওরা ফোনে কথা বলেছে। তাই আজ সেটা ঝালিয়ে নিলাম, লাগলে তুক না লাগলে তাক। আবাহনের শেষের কথাটায় সেখানে উপস্থিত সবাই হেসে ওঠে। বিট্টু বলে ওঠে, উফ, এই না হলে আবাহন সেনের গোয়েন্দাগিরি।